এসএসসি পরীক্ষার্থী ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের এসএসসি পরীক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় পরীক্ষার্থীরা, আমি ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায়ে অর্থের সময়মূল্য নিয়ে অনুশীলনী 1 নম্বর করিয়েছি। সেখানে আমি দেখিয়েছি কিভাবে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। আমি বলেছিলাম গত ক্লাসে তোমাদের এই অধ্যায় থেকে বেশি না 5টা সূত্র যদি তোমাদের বুঝে নিতে পারো, অর্থাৎ অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের 2টি সূত্র, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য 2টি সূত্র, আর প্রকৃত সুদের হার নির্ণয়ের জন্য 1টি সূত্র। এই 5টি সূত্র প্রয়োগ করতে পারলে তাহলে তোমরা এই অধ্যায় থেকে যে ধরনের সমস্যা আসুক পারবে। আর কিছু থিওরি ভালো মতো বুঝে করে নিবা, যেমন অর্থের সমমূল্য কাকে বলে, অর্থের সমমূল্যের গুরুত্ব কেন, তারপরে সুযোগ ব্যয় কাকে বলে, না প্রকল্প মূল্যায়ন বলতে কি বুঝো, ঋণ গ্রহণ সিদ্ধান্তে যথার্থ হওয়ার জন্য অর্থের সমমূল্য নির্ণয় করা প্রয়োজন কেন, এই সমস্ত প্রশ্নগুলি একটু শিখে দিলে তাহলে অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসো তোমরা পারবে। আমি গত ক্লাসে বলেছিলাম মেইন বইয়ের অনুশীলনী 2টা প্রশ্ন আছে, একটা করিয়েছিলাম আরেকটা বাড়ির কাজ দিয়েছিলাম। কিন্তু বাড়ির কাজটা আশা করি তোমরা সবাই করে ফেলেছো। আর কেউ যদি করে না থাকো তাহলে অবশ্যই 2 নম্বর অনুশীলনী বাড়ির কাজটা করে ফেলবো। আজকে আমি বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তোমরা আশা করি বোর্ডের প্রশ্ন তোমাদের কাছে তোমরা সংগ্রহ করেছ। কুমিল্লা বোর্ড 2020, এটা নিয়ে আমি আলোচনা করবো। যে বোর্ডের প্রশ্ন আমি কি করলাম, তোমাদের বোর্ডে আমি কুমিল্লা বোর্ড 2020-এ যে প্রশ্নটা এসেছে এই অর্থের সমমূল্য থেকে, সেই প্রশ্নটা আমি বোর্ডের বাম পাশে আমি লিখেছি। তাহলে আমি তোমাদেরকে করে শোনাচ্ছি, এই ধরনের সমস্যায় তোমাদেরও আসবে। বুঝতে পেরেছো? আজকে আমি করাবো মানে কুমিল্লা বোর্ডে 2020-এ যে প্রশ্নটা এসেছে এটা হচ্ছে বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, বর্তমান মূল্যের সূত্র প্রয়োগ। সূত্র প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধানটা করা যাবে। তবে কখন অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, কখন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, এটা তোমরা উদ্দীপক করলে বুঝতে পারবে। চলো আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুরু করি। রিজু সাহেবের বাণিজ্যিক ব্যাংকে 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য, কয় বছর পরে? 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য 300 টাকা জমা রাখতে চায় ব্যাংকে। তবে 10% হারে সুদ প্রস্তাব দিয়েছে। তবে 5.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। ক ব্যাংক দিয়েছে 10% হারে বছরে 1 সুদ দিতে, আর খ ব্যাংক প্রস্তাব দিয়েছে আমাদের কাছে আপনি যদি টাকা রাখেন তাহলে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে আমরা সুদ দিব। এখন এটা হচ্ছে উদ্দীপক। কতে কি বলছে, অর্থের সমমূল্য বলতে কি বুঝো? কারণ অর্থের সমমূল্য কাকে বলে এটা শিখে রাখলে তুমি এটা পারবা। তো অর্থের সমমূল্য বলতে কি বুঝো এটা আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। বইয়ে দেখো, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াকে অর্থের সমমূল্য বলে। এটাই লেখো, লেখো দিচ্ছি। এই দেখো, এই দেখো, এই তোমার সময়ের সাথে সাথে, এই সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন। কিসের? অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সমমূল্য বলে। অর্থের সমমূল্য বলে। এটা আমি লিখলাম এই কারণে, একটু বোঝানোর দরকার আছে। দেখো, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়। যেমন মনে করো আমি 100 টাকা যদি এই বছর 100 টাকা এই বছরের মূল্য, আবার 100 টাকা 5 বছর পরের মূল্য সমান হবে না। সুদ হারের কারণে মূল্যের পরিবর্তন হয়। অর্থাৎ 100 টাকা দিয়ে আমি বর্তমানে যে পণ্য পাবো
5 বছর পরে 100 টাকা দিয়ে সেই পণ্য পাবে, আর কম পণ্য পাবে, কারণ ওই পণ্য মূল্য আরো বেড়ে যাবে। ঠিক আছে না? কেন বাড়ে? সুদ হারের কারণে। তাহলে অর্থের মূল্যের পরিবর্তনটা কেন হয় সেটাও আমি বলে দিলাম, সুদ হারের কারণে। তাহলে অর্থের সমমূল্য কাকে বলে? তাহলে আসলে এইভাবে সংক্ষেপে দিয়ে দিলাম। এখন আমরা সহজে কি বলছে, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। গত ক্লাসে আমি বলেছিলাম চক্রবৃদ্ধিকরণ কাকে বলে। হ্যাঁ, অর্থাৎ এটা কি, গত বছরের সুদ আসলকে বর্তমান বছরের আসল ধরে, অর্থাৎ গত বছরে যে সুদের সাথে আসল যোগ হবে এটা এই বছরের আসল ধরে। তাহলে গত বছরের সুদ আসলকে বর্তমান বছরের আসল ধরে তার উপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। হ্যাঁ, লেখো, লিখে বলো, লিখে শেখা হয়। এখন একে খ, এটা কিভাবে লিখবা? গত বছরের সুদ আসল লেখো, গত বছরে এই সুদ আসল মানে আসলের ভিতরে সুদ থাকে, সুদ আসলকে বর্তমান বছরের আসল ধরে, বর্তমান বছরের আসল ধরে তার উপর বর্তমান বছরের সুদ, তার উপর বর্তমান বছরে সুদ ধার্য করার প্রক্রিয়াকে, হ্যাঁ, সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। তাহলে আমরা কি শিখলাম? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কাকে বলে। তোমরা কিভাবে লিখবা? মানে বর্তমান বছরের সুদ আসলকে পরের বছর আসল করে তার উপর সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলে। তারপর একটা উদাহরণ দিয়ে আরেকটু ব্যাখ্যা দিতে পারো। হ্যাঁ, যেমন চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। যেমন মনে করো, একটা উদাহরণ দিতে পারো, যেমন মনে করো বর্তমান 100 টাকা আমি বিনিয়োগ করলাম, হ্যাঁ, বা কোথাও 10% সুদ। 2 বছর পরে আমি চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কত টাকা পাবো? 100 টাকা কিন্তু 1 বছর পরে হবে 10% সুদে 110 টাকা। আবার 110 টাকা দ্বিতীয় বছরে কিন্তু আসল হবে, কারণ প্রথম বছরের সুদ আসল, দ্বিতীয় বছরের আসল। এখন দ্বিতীয় বছরে আসল হবে 110 টাকা, 110 টাকার উপর 10% সুদ দিলে 11 টাকা আসবে। তাহলে প্রথম বছরের সুদ আসছে 10 টাকা, দ্বিতীয় বছরের সুদ আসছে 11 টাকা। তাহলে দ্বিতীয় বছর পরে আবার সুদ আসল কত হবে? 110 আর 11 121 টাকা। আর যদি সরল সুদ হতো তাহলে কিন্তু 2 বছর পরে হতো 120 টাকা, মানে এই সুদের সাথে আসল যোগ হতো। এই চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কাকে বলে যদি পরীক্ষায় আসে প্রিয় পরীক্ষার্থীরা, তাহলে কি লিখবা? দেখবে বর্তমান গত বছরের সুদ আসল, গত বছরের সুদ আসলকে বর্তমান বছরের আসল ধরে তার উপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলে। অর্থাৎ বর্তমান বছরের আসল সুদ আসলের সাথে সুদ আসলের উপর সুদ ধার্য করার প্রক্রিয়াই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আসো একের ক। একের ক তে কি বলছে দেখো, এই রিজু সাহেবের ক ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। এখন রিজু সাহেব তো 5 বছর পরে, দেখো এই 5 বছর পরে 1 লক্ষ টাকা পেতে চায়। 5 বছর পরে কত পেতে চায়? 5 বছর পরে কত পেতে চায়? 1 লক্ষ টাকা। এই দেখো, এই রিজুশনের বাণিজ্যিক ব্যাংকে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চায়। কত বছর পর? 5 বছর পর।
তাহলে 5 বছর পরে আমি 1 লক্ষ টাকা রেজিস্ট্রার পেতে চাই, তাহলে বর্তমানে আমি ওই ব্যাংকে কত টাকা রাখবো? 10% সুদ। তাহলে আমার বর্তমান মূল্য বের করতে হবে। এখন বুঝতে পেরেছো, মানে কোন উদ্দীপকে কিরকম উদ্দীপক থাকে, ভবিষ্যৎ মূল্য সূত্রের প্রয়োগ হবে আর কখন বর্তমান মূল্যের সূত্রের প্রয়োগ হবে। তুমি দেখো, খেয়াল করে দেখো, রেজিস্ট্রারে বাণিজ্যিক ব্যাংকে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চাই। আমি 5 বছর পরে, মানে রেজিস্ট্রারে আমি 5 বছর পরে আমি 1 লক্ষ টাকা পেতে চাই। তাহলে এখন আমি বর্তমানে কত টাকা ওই ব্যাংকে রাখতে হবে? তাহলে আমার বর্তমান মূল্য 1 লক্ষ টাকার বর্তমান মূল্যটা বের করতে হবে। তাহলে এখন আমি সমাধানটা কিভাবে করবা? দেখো, বিজু সাহেবের ক ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ এই, এটা বুঝতে পেরে এই দেখো, একে গ কি লেখা? রিজু সাহেবের ক ব্যাংকে, দেখো, রিজু সাহেবের ক ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ বেশি। জমাকৃত টাকার পরিমাণ নির্ণয়। এইভাবে আগে একটা লিখে তারপরে একবার এই সূত্র প্রয়োগের আগে লিখবা দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য কি কি, উদ্দীপকে কি কি কল্প দেওয়া আছে এটা লিখবা, দেওয়া আছে ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে, মানে 5 বছর পরে তুমি যে টাকাটা পাবা এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ ফিউচার ভ্যালু। 1 লক্ষ টাকা আমি পেতে চাই, বিজু সাহেব পেতে 1 লক্ষ টাকা। তাহলে ভবিষ্যৎ মূল্য আমাদের উদ্দীপক থেকে আমরা লিখলাম 1 লক্ষ টাকা। তারপরে সুদের হার 10% দেওয়া আছে। সুদের হার মানে আয়, ইন্টারেস্ট, এটা 10% দেওয়া আছে। এটাকে আমরা একটু দশমিকে লিখতে পারি, 0.10। তারপরে সময় দেওয়া আছে, মানে 5 বছর পরে আমি 1 লক্ষ টাকা পেতে চাই। তাহলে 5 বছর পরে যে 1 লক্ষ টাকা, এইটা সময় মানে এটা এটা দেখো, সময় মানে নাম্বার অফ ইয়ার, মানে নাম্বার অফ ইয়ার, কত বছর? 5 বছর। 5 বছর, এগুলি আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন লিখবা সূত্রটা। আমরা জানি কোন সূত্র প্রয়োগ করব? বর্তমান মূল্য। আমরা জানি এই বর্তমান মূল্য পিডি, এই বর্তমান মূল্য যেটা দেখো পিডি, আমরা বর্তমান মূল্যের সূত্রটা প্রয়োগ করব। বর্তমান মূল্যের সূত্রটা কি প্রিয় পরীক্ষার্থীরা? FB ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার n, তাহলে FB ডিভাইডেড বাই 1 প্লাস I আর পাওয়ার হচ্ছে 8। এই যে বর্তমান মূল্যের এই সূত্রটা, বর্তমান মূল্যের সূত্র কিন্তু দুটো আছে। একটা হলো চক্রবৃদ্ধি বলে, মাসিক চক্রবৃদ্ধি, মানে বছরে একাধিকবার সুদ ধার্য করা হলে বর্তমান মূল্যের দ্বিতীয় সূত্রটা ইউজ করবা। দ্বিতীয় সূত্রটা পাঠিয়ে কি I ডিভাইডেড বাই শুধু n আর n এর সাথে ইনটু n, আর বছরে একবার সুদ হলে এই সূত্রটা। এখন আমাদের যেহেতু বছরে একবার সুদ 10%, এই সূত্রটা ইউজ করতে হবে। বুঝছো তো? দুইটার মধ্যে কোনটা ইউজ করবা সেই সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, তা না হলে সূত্রগুলো তো অঙ্ক হবে। তাহলে এখন আমরা মানটা বসাই দিই, তাই না? দেখো, ফিউচার বলতে যে আমরা দেওয়া আছে যে ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা, উপরে লেখা 1 লক্ষ টাকা, আর নিচে লেখা আইনের সুদের হার থেকে 0.10।
এই হলো দশমিক ব্র্যাকেট দিয়ে এই এন্ড করতে আছে দেখো সমান 5 বছর এই পাওয়ারটা আছে। এখন তুমি এই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই 1.1.10 দিয়ে যোগ করো তাহলে কত হবে? 1.10 1.10 কে 5 দিয়ে ইয়া করবা, গুণ করবা, একটু সাইন্টিফিক ক্যালকুলেটরে ব্যবহার করবা, তাহলে আমরা মান পাবো কত জানো? 1.61। এটা যোগ করে 5 দিয়ে গুণ করলে 1.61, তারপরে পাবো 0.5 তোমরা এই মানটা কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস করে বের করো। এটা অনেক সময় সাইন্টিফিক ক্যালকুলেটরে প্র্যাকটিস যদি ঠিকমতো না করো তাহলে বের করতে পারবে না। তাহলে এটাকে এটাতে যোগ করো, যোগ করলে কত? 1.10 1.10 এর পাওয়ার 5 দিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটরের সাইন্টিফিক গুণ করো, গুণ করলে পাবা মান এটা। এবং এটাকে 1 লাখ টাকা দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয় জানো? এই 62,092 টাকা দেয়। 62,092 টাকা 1.13। তো সুতরাং 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে রিজু সাহেবকে ক ব্যাংকে বর্তমানে এত টাকা জমা রাখতে হবে। তারপরে একটা সুতরাং রিজু সাহেবকে 5 বছর পর, কত বছর পর? 5 বছর পর যদি 1 লক্ষ টাকা পেতে, 1 লক্ষ টাকা পেতে এই ক ব্যাংকে, কোন ব্যাংকে? ক ব্যাংকে বর্তমানে কত টাকা রাখতে হবে? এই টাকা 62,092.13 টাকা, 13 টাকা রাখতে হবে, রাখতে হবে। এই তো উত্তর হয়ে গেল। তারপর উত্তর একটা কত? 62,092.13। প্রিয় পরীক্ষার্থীরা, তাহলে বর্তমান মূল্যের মাধ্যমে আমরা জানতে পারলাম রিজু সাহেব ক ব্যাংকে 10% সুদে যদি 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে যায়, তাহলে আজকে আমাকে বর্তমানে আমাকে রাখতে হবে 62,092.13 টাকা। এটা আমি এই বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা বের করে ফেলব। আশা করি বুঝতে পেরেছি। এই ধরনের অঙ্ক পরীক্ষা। এখন আসো 1 এর খ। এই 1 এর খ দেখো, এটা একটু তুলে নাও কিন্তু বোর্ডের অঙ্ক। এইভাবে আমি একটা বোর্ডের অঙ্ক আবার একটা পার একটা আসবে। এখন তোমরা বোর্ডের অঙ্কগুলি চর্চা করো। বোর্ডের অঙ্ক যত চর্চা বেশি করবা তত এসএসসি পরীক্ষায় যেটাই আসে তোমরা পাবে। এখন 1 এর ফর্মটা ক্লিয়ার করো। কুমিল্লাপুর 2020 সাল থেকে, আমি আবারও বলছি কুমিল্লাপুর 2020। তো এখন আসো 1 এর খ। এই আমি উদ্দীপকটা আবার বলি, খেয়াল করো। রিজু সাহেব বাণিজ্যিক ব্যাংকে 5 বছর পর 1 লাখ টাকা রাখতে চান, 1 লাখ টাকা পেতে চান। 1 লাখ টাকা পাওয়ার জন্য কিছু টাকা জমা রাখতে চান। ক ব্যাংক 10% হারে সুদ প্রস্তাব দিয়েছে। এটা আমরা করলাম 10% হিসাবে সুদ প্রস্তাব দিলে বর্তমানে রিজু সাহেবকে কত টাকা রাখতে হবে? কত করলাম। খ ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। এখন খ ব্যাংকের কাছে যখন গেলাম, এই যে দেখো না, আমাদের কাছে কিছু টাকা থাকবে, এটা আমরা কোন ব্যাংকে রাখবো একটা সিদ্ধান্ত নিতে হয় না। দেখি প্রাইম ব্যাংকে রাখলে আমার টাকাটা একটু বেশি লাভ হবে, না এশিয়ান ব্যাংকে রাখলে লাভ হবে, না এনডিবি ব্যাংকে রাখলে লাভ হবে, না ঠিক না? এই এখানে ফিনান্সের জ্ঞানটা কিন্তু প্রয়োগ করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে কি তোমাদের কষ্টার্জিত যে ইনকাম, এটা মানে কোন ব্যাংকে রাখলে একটু বেশি লাভ পাওয়া যাবে সেটা তুমি সঠিক
সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে এখানে গতে কি বলছে দেখো, রিজু সাহেবের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। দেখছো, এখন কোন ব্যাংকে রিজু সাহেব টাকা রাখলে একটু বেশি লাভ পাবে, সেটা তুমি মুখে মুখে অনুমান করে তো সিদ্ধান্ত নিতে পারবে না প্রিয় পরীক্ষার্থী। সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কি করব, দুটোটা ব্যাংকের বর্তমান মূল্য বের করতে হবে। মানে ক ব্যাংকেরটা তো আমরা বলতে বের করছি ৬২,০৯২.১৩ টাকা। এখন আমরা কি করবো, খ ব্যাংকের বর্তমান মূল্যটা বের করবো, মানে খ ব্যাংকে আমার বর্তমানে কত টাকা রাখতে হবে। তাহলে চলো আমরা গটা এইভাবে করি। রিজু সাহেবের জন্য লাভজনক ব্যাংকটি জানতে, দেখো রিজু সাহেবের জন্য লাভজনক ব্যাংক আছে, ব্যাংক, হ্যাঁ ব্যাংকটি জানতে, খ ব্যাংকে, ব্যাংকটি জানতে খ ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। খ ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু ক ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করে ফেলেছি। এখন ক্ষয়ের উত্তরটা কমপ্লিট করার জন্য আমরা কি করব, খ ব্যাংকে বর্তমান জমাকৃত টাকার পরিমাণটা নির্ণয় করব। তাহলে এখনো একইভাবে উদ্দীপক থেকে আমরা কি কি তথ্য পাচ্ছি, এটাকে দেখো দেওয়া আছে, মানে কি উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে, মানে ভবিষ্যতে 5 বছর পরে আমি কত টাকা পেতে চাই, তার মানে ফিউচার ভ্যালু। কত টাকা পেতে চাই, 1 লক্ষ টাকা। তারপরে সুদের হার দেওয়া আছে, সুদের হার, আয়, সুদের হার দেওয়া আছে, কিন্তু খ ব্যাংক আমাদেরকে প্রস্তাব দিচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, মানে মাসে মাসে ইয়া দিবে, সুদের হার, সুদ দিবে। বুঝতে পেরেছ? তাহলে সুদের হার দিচ্ছে 4.5%। এটাকে আমরা দশমিকে পরিণত করি, 0.095। এই 4.5% কে দশমিকে পরিণত করলে কত হয়, 0.095। এটা অনেকে ভুল করে, দেখো ক্যালকুলেশন সাবধানে করবা। এখন সময় দেওয়া আছে, সময় কিন্তু n, n মানে কি, নাম্বার অফ ইয়ার্স। এইটা দেওয়া আছে 5 বছর, 5 বছর। আর আমাদেরকে এই তিনটা তথ্য দেওয়া আছে। আরেকটা হচ্ছে মাসিক, যেহেতু মাসিক সুদের প্রস্তাব দিয়েছে, তাহলে আমরা আরেকটা লিখবো বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। দেখো বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, এটা n দ্বারা ইউজ করবা। n মানে 12 বার, কয়বার, মাসিক মানে কি, বছরে 12 বার। হ্যাঁ এই দেখো এখানে একটা 12, কেন এটা দেখতে লিখতে পারো, যেহেতু মাসিক চক্রবৃদ্ধি। এখানে বলতে একটা জিনিস আমি শিখিয়ে দিই, যদি বলা হতো মাসিক চক্রবৃদ্ধি না ত্রৈমাসিক ভিত্তিতে লাভ দিবে, তাহলে n এর মান কত হতো জানো, 3, 4 বার, 4 হতো। আচ্ছা, আর যদি প্রস্তাবটা দিতে এরকম মানে বছরে 2 বার, মানে 6 মাস পর, তাহলে n এর মান কত হতো জানো, n এর মান হতো 2। ঠিক আছে না, n এর মান 2। আর যদি বলতো 4 মাস পর মানে এই মুনাফা দেওয়া হবে, তাহলে n এর মান কত হবে, 4 মাস হলে বছরে কয়বার, 3, 4, 12, 3, n এর মান হবে 3 বার। এখানে ব্র্যাকেটে লেখা যেহেতু ত্রৈমাসিক, যেহেতু 4 মাস পর, যেহেতু 6 মাস পর, এইভাবে ব্যাখ্যা দিলে মানে একেবারে স্পষ্টভাবে স্যার বুঝতে পারবে। হ্যাঁ, মানে পরীক্ষার্থী আসলে তো জানে। তাহলে এখানে n এর মানটা হবে 12, কেন, যেহেতু মাসিক চক্রবৃদ্ধি, মাসিক মানে বছরে 12 বার। তাহলে এখানে এই জিনিসটা শিক্ষণীয়। এখন আসো আমরা সূত্রে প্রয়োগ করি। তাহলে আবার একটা, আমরা জানি এই
বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সূত্রটা কি? FV divided by 1 plus I divided by n ব্র্যাকেট দিয়ে n into n, এই সূত্রটা প্রয়োগ হবে। এখন এখানে তোমরা বয়ের সূত্রটা লেখো, অঙ্কটা হবে না তো, কারণ ওখানে তো মাসিক চক্রবৃদ্ধি চাই না, ওখানে বছরে একবার সুদ, এখানে কিন্তু বছরে 12 বার সুদ। এই এখানে আমাদের শিক্ষার্থী পরীক্ষার্থীরা করবে। তাহলে আশা করি আমি আবারও বলি, অর্থের সমমূল্যের বেশি না। 5টা সূত্র কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ হবে এটা স্পষ্টভাবে ধারণাটা নিয়ে, তাহলে এই অর্থের সমমূল্য চ্যাপ্টার থেকে, অধ্যায় থেকে যে ধরনের এই সমস্যা আসুক, যে ধরনের এই উদ্দীপক আসুক, ইনশাআল্লাহ এই মানে এখানে এটাই হচ্ছে মূল শিক্ষা এই অধ্যায়ে। তাহলে এখন আমরা কি করব? ফিউচার দেব আমাদের, আমি 5 বছর পরে কত লক্ষ টাকা পেতে চাই? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হচ্ছে ফিউচার দেব। আর 1 প্লাস আই এর মান কত? এইটা 0.095, মানে 9.5% মানে কি? 9.5% কে দশমিকে একটু পরিবর্তন করলে ক্যালকুলেশনের জন্য ভালো হবে। 9.5% মানে হচ্ছে দশমিকে পরিণত করলে 0.09। তুমি ক্যালকুলেটরে টিপ দিয়ে দেখো অঙ্কটা লাইক। তাহলে m এর মান কত? m এর মান 12 ডিভাইডেড বাই 12, এইভাবে ব্র্যাকেট দিয়ে, আর n এর মান হচ্ছে কত? এই দেখো n এর মান 5 বছর মানে 5, আর ইনটু m 12। তাহলে এখন আমরা কি করব? আবার 1 লক্ষ টাকা লিখে আমরা কি করব? এই 1 প্লাস এই 0.09 এই তোমার 12 দিয়ে ভাগ দিবে। ভাগ দিলে কত হয়? 0.0007917। এটা ব্র্যাকেট দিয়ে 5 12 60, এখানে 60 টাকা। তারপর আবার এটা আমরা 1 লক্ষ টাকা দিয়েছি, লিখে এটা এর সাথে এটা যোগ করো। যোগ করলে কত হয়? হ্যাঁ, এই এর সাথে এটা যোগ করো। যোগ করে লিখি 1.00791। এই পাওয়ার হচ্ছে 60। এখন এখন এই সংখ্যাটা এই 1.00791 সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এই 60 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা মান পাবো কত জানো? তোমার 1.605। 1.605 এই 1 দশমিক লেখা 1.609 এই এটাকে 60 দিয়ে গুণ করলে এটা পাবো। এখন কি করবো জানো? এই 1 লক্ষ টাকাকে এটা দিয়ে ভাগ করো। ভাগ করলে তুমি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে ভাগ করো, ভাগ করলে পাবা ৬২,৩০৪ টাকা। ৬২,৩০৪ টাকা কত পয়সা? 93 পয়সা। এই আমরা এত লিখতে পারি সমান ৬২,৩০৪ টাকা লিখে দেখো প্রায় পয়সাটা পাবো। এই ৩০৪ না লিখে আমাদের 93 পয়সা পাবো। এটা যেহেতু 50 করে 305 এই 305 টাকা। এগুলো আমরা তো জেনে গেলাম। সব ব্যাংকে রিজু সাহেব যদি টাকা 5 বছর পরে 1 লক্ষ টাকা পেতে চায়, তাহলে তাকে কত টাকা রাখতে হবে? এই ৬২,৩০৫ টাকা প্রায়। এখন কোন ব্যাংকে টাকা রাখার লাভজনক হবে? তুমি আমার মধ্যে সহজেই তোমরা বুঝে ফেলছো। দেখো খেয়াল করে, এটা এই যে তুমি ব্যাখ্যাটা লিখে দিবে, ব্যাখ্যাটা
আমরা এই পাশে দেখি, আমি এটা মুছে দিচ্ছি প্রশ্নটা। দেখো এই নিচের একটা আরেকটু নিচে জায়গা আছে, আমি এই পাশে লিখছি মন্তব্য আকারে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে। দেখো সুতরাং 5 বছর পর রিজু সাহেব 1 লক্ষ টাকা পেতে খ ব্যাংকে 62,305 টাকা 62,305 টাকা প্রায় রাখতে হবে। অপরদিকে ক ব্যাংকে ক ব্যাংকে 62,092 টাকা রাখতে হবে। অপরদিকে ক ব্যাংকে জমা রাখতে হবে 62,092 টাকা 13 পয়সা। এই এত টাকা রাখতে হবে। এখন দেখো না, তোমরা রাখো খ ব্যাংকে রাখতে হবে 62,305 টাকা আর ক ব্যাংকে রাখতে হবে 62,092 টাকা। তাহলে কোন ব্যাংকে কম রাখতে হবে? আমার তো মনে হয় ক ব্যাংকে না, এটা 62,092 কম টাকা রাখতে হবে। কিন্তু আমি কিন্তু 5 বছর পরে পাবো কিন্তু 1 লক্ষ টাকা। এই ব্যাংকে রাখলে পাবো 1 লক্ষ টাকা, ওই ব্যাংকে রাখলে পাবো 1 লক্ষ টাকা। কিন্তু আমার জন্য লাভজনক হবে ক ব্যাংক। এবার একটা অর্থাৎ ক ব্যাংকে 212 টাকা, এটা বিয়োগ দিয়ে দেখা গেল 62,305 বিয়োগ 62,092 এই সমান 212 টাকা 87, 212 টাকা 87, 212.87 টাকা কম জমা রেখে, কম জমা রেখে তিনি 5 বছর পর 1 লক্ষ টাকা পাবেন। ঠিক আছে না? সুতরাং রিজু সাহেবের জন্য কোনটাই উত্তম হবে? ক ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে। এই লাভজনক হবে, এইটা একটা মন্তব্য দিব। এই মন্তব্যটা খুব প্রয়োজনীয়। তখন স্যারে বুঝতে না, পরীক্ষার্থীটা বুঝে শুনে অর্থের সময় মূল্য সম্পর্কে তার জ্ঞান, তার দক্ষতা আছে, সে বুঝে শুনে সুন্দরভাবে সমাধানটা করেছে। তাহলে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে? ক ব্যাংকে। আমরা কিভাবে বের করলাম? মানে 1 লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য, মানে 5 বছর পরে আমি 1 লক্ষ টাকা পেতে চাই, তার মানে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, আমাকে বর্তমান মূল্য বের করতে হবে। এই ধরনের সমস্যা কুমিল্লা বোর্ড 2020-এ আসছে। তাহলে তোমাদের ঠিক একইভাবে একটা বাড়ির কাজ নিয়ে মানে একইভাবে সেটা হলো ময়মনসিংহ বোর্ড 2020-এ যেটা আসছে সেটা তোমরা বাড়ির কাজ হিসেবে পাবো। তাহলে এই যে দেখো আমি বাড়ির কাজ প্রিয় পরীক্ষার্থীরা, বাড়ির কাজ কিন্তু
কেউ অবহেলা করবে না। আজ কেননা আজকে যে সমস্যাটা করালাম ঠিক যেভাবে করালাম ওই ধরনের অঙ্কই আমি দিচ্ছি, যাতে তোমরা বাসায় মনের আনন্দে অঙ্কটা করতে পারো। অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2020 দেখো এই বাড়ির কাজ না করলে কোনোদিন লক্ষ্যটা পাবে না। এই দেখো ময়মনসিংহ বোর্ড এই 2020 অঙ্কটা আছে। এটা হচ্ছে স্বামী ও তার বন্ধু। আমি সৃজনশীল প্রশ্ন দেখি এক সৃজনশীল প্রশ্ন হিসেবে আছে স্বামী ও তার বন্ধু তানিয়া নিকট, বন্ধুর নাম কি? তানিয়া। তানিয়ার নিকট 10% সুদে, কত পার্সেন্ট সুদে? 10% সুদে 5 বছর পর, কত বছর পর? 5 বছর পর, পরে 5 বছর পরে পরিশোধ করার চুক্তিতে, পরিশোধ করার চুক্তিতে 5 লক্ষ টাকা ধার নেয়। কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা ধার নেয়, মানে ঋণ নেয়। আমি কিন্তু ঋণ নিচ্ছে, কিন্তু এই বর্তমানে 5 লক্ষ টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু একটা চুক্তি করছে বন্ধুর সাথে, বন্ধুরে আমার বিপদ, তুমি আমাকে 5 লক্ষ টাকা ধার দাও, তোমাকে আমি 10% হারে এই টাকাটা পরিশোধ করবো, 10% সুদে। এই আচ্ছা, যেহেতু তারা বন্ধু, দেখো যেহেতু তারা বন্ধু, তাই এই ক্ষেত্রে সরল সুদ ধার্য করা হয়। সুদ দুই প্রকার, সরল সুদ বা প্রবৃদ্ধি সুদ। এখানে যেহেতু বন্ধু বলতেছে সরল সুদ দেওয়া হবে, সরল সুদ ধার্য করা হবে। তানিয়া তার বন্ধুকে, তানিয়া তার বন্ধুকে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি এই কারণে যেহেতু বোর্ডের প্রশ্ন, তোমাদের এখনো অনেকের হয়তো এটা সংগ্রহে নাও থাকতে পারে, তবে আমি তোমাদেরকে অনুরোধ করবো, পরামর্শ দিচ্ছি, তোমরা এই টেস্ট পেপার কালেকশন করে ফেলো, মানে বিগত বোর্ড, বিগত টেস্টের স্কুল এই বছরে কারেন্ট একটা টেস্ট গুলো সংগ্রহ করবে। তানিয়া তার বন্ধুকে এই সুদের ভিত্তিতে, এই সুদের ভিত্তিতে ধার দেওয়াকে সুযোগ হিসাবে ধরে নেয়। হিসাবে ধরে নেয়, সুযোগ হিসাবে ধরে নেয়। এখন যে প্রশ্নগুলি আছে খেয়াল করে লিখে নাও, পদে আছে লিখে নাও। সরল সুদ কিসের উপর ধার্য করা হয়? দেখো সরল সুদ কিসের উপর ধার্য করা হয়? এটা উত্তরটা শিখে গেল। খ থেকে হচ্ছে টাকার বর্তমান মূল্য, টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন? ও ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন? ব্যাখ্যা করো, এটা শিখবা। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার এই পরীক্ষায় চলে আসবে, এগুলো শিখলে তোমার এই অধ্যায়ে এখনো থাকতে থাকবে। গ, স্বামী 5 বছর পর কত টাকা পরিশোধ করবে? স্বামী 5 বছর পর কত টাকা? 5 বছর পর কত টাকা পরিশোধ করবে? পরিশোধ করবে। এখন এই দেখো, স্বামী তো
বর্তমানে 5 লক্ষ টাকা ঋণ নিচ্ছে তানিয়া থেকে। এখন আপনি 5 বছর পরে স্বামী তার বন্ধু তানিয়াকে কত টাকা দিবে 10% সুদে, তাহলে এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে না? এটার জন্য কি করতে হবে? তোমাকে এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। 5 লাখ টাকা তো তুমি বর্তমানে নিয়ে নিলা খাত, এখন 5 বছর পরে তুমি কত টাকা দিবে, তার মানে ভবিষ্যৎ মূল্যের সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে। এই জ্ঞান। এরপরে আসো হবে স্বামী যদি 5 বছর পর, এটাতে কন্ডিশন দিচ্ছে, স্বামী যদি 5 বছর পর 6 লাখ টাকা, 6 লাখ টাকা 6 লক্ষ টাকা পরিশোধ করে, তবে ধারের পরিমাণ কত? তবে ধারের পরিমাণ কত হবে? এই উচ্চতর দক্ষতা, এটা দেখো বলতেছে যে স্বামী যদি মানে বলতো তানিয়াকে যদি 5 বছর পরে 6 লাখ টাকা দিতে হয়, তাহলে বর্তমানে সে কত ধার পাবে? নিশ্চয়ই 5 লাখ টাকা পাবে না, আরো কম পাবে। তার মানে তোমার এখানে বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। কেন জানো? এটা দেখো ভবিষ্যৎ মূল্য তো দেওয়া আছে, মানে 6 লাখ টাকা আমি পেতে চাই, তাহলে বর্তমানে আমাকে কত দিতে হবে? তাহলে এই অঙ্কটা করবা। আর 2 নম্বর বহু নির্বাচনীর জন্য তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন, এই ময়মনসিংহ বোর্ড, এই তোমার 20, এটা 20টা দেখো যে সব দেখবে না, তোমাদের যে 6টা অধ্যায় আছে না, ওই 6টা অধ্যায়ের উপর যে প্রশ্নগুলো এসেছে নৈর্ব্যক্তিক, এগুলি দেখবে। তাহলে আজকে অনলাইন শিক্ষা এখানে শেষ হলো। প্রিয় পরীক্ষার্থীরা, আমি আগামী ক্লাসে দেখবো বাড়ির কাজ কারা কারা করেছো, এবং আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।